সবাইকে এই চ্যানেলে স্বাগত। পলাশী এবং বক্সারের যুদ্ধ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। ভারতে ইংরেজ শাসনের ভিত তৈরির কাজ শুরু হয় এই পলাশীর যুদ্ধ থেকে এবং বক্সারের যুদ্ধের পর এই ভিত খুব শক্তপোক্ত হয়ে যায়। বিষয়টা কেমন? ইংরেজরা ভারতে শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে এসে কিভাবে ভারতীয় রাজনীতিতে প্রবেশ করে গেল এই পলাশী এবং বক্সারের যুদ্ধের সময়ের বিভিন্ন ঘটনা থেকে তা বোঝা যায়। তো এই সব বিষয়ে আমরা বোঝানোর চেষ্টা করব। এখন এই পলাশীর যুদ্ধ যেহেতু বাংলার এই এরিয়াতে হয়েছিল, এই জন্য তৎকালীন বাংলার নবাবী শাসন সম্পর্কে আমাদের একটু অবগত হওয়া প্রয়োজন। আর বাংলার নবাবী শাসন এবং ব্রিটিশ কোম্পানির সাথে তার সম্পর্ক এ নিয়ে আমরা এর আগের প্রতিবেদনে আলোচনা করেছি। ওই ভিডিওটা দেখে থাকলে পলাশী এবং বক্সারের যুদ্ধ সম্পর্কে খুব ভালো বোঝা যাবে এবং পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা দেখার পর পলাশী এবং বক্সারের যুদ্ধ সম্পর্কিত আর কোনো ডাউট বা কনফিউশন থাকবে না। তো এই যুদ্ধ সম্পর্কে আসি। একদম প্রথমেই ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম এলো তখনকার সময়ের দুটো ঘটনা একটুখানি বলি। 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন টমাস রো এবং তিনি জাহাঙ্গীরের কাছ থেকে ভারতবর্ষে ব্যবসায় কিছু ছাড়পত্র নিয়েছিলেন। আর এই সুযোগে ভারতের বিভিন্ন জায়গায় ব্রিটিশ কোম্পানির বিভিন্ন ঘাঁটি স্থাপন হয়। আর এইভাবেই ব্রিটিশ কোম্পানি তার ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে থাকে। চালাতে চালাতে 1696 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে কলকাতা এরিয়ার ভেতরে যে সুতানুটির জমিদারের সাথে ইংরেজ কোম্পানির একটা ঝামেলা হয়ে যায়। আর এই ঝামেলার ফলে তর্কে ইংরেজ কোম্পানি জিতে গিয়ে ওই সুতানুটিতে প্রথমবার কেল্লা তৈরির কাজ শুরু করে। আর এইভাবে চলতে চলতে 2 বছর পর 1698 খ্রিস্টাব্দে সুতানুটি, গোবিন্দপুর আর কলিকাতা এই 3টে গ্রাম ইংরেজ বা ব্রিটিশ কোম্পানি কিনে নেয় 1200 টাকা দিয়ে এবং সেখানে বিভিন্ন কারখানা ও ছোটখাটো কেল্লা তৈরির কাজ শুরু করে। ওই যে 3টে গ্রাম সুতানুটি, গোবিন্দপুর আর কলিকাতা, ওই 3টে গ্রাম নিয়েই তখন কলকাতা বলা হতো। আর এই যে এই 3টে গ্রাম নিয়ে নিল, এটা নেওয়ার পর গোবিন্দপুরে কেল্লা তৈরির কাজ শুরু করেন। এই কেল্লা তৈরির কাজ শুরু করেছিলেন চার্লস আয়ার, কিন্তু তখন ওই কেল্লার কোনো নাম ছিল না। সেই সময় ইংল্যান্ডে রাজা ছিলেন উইলিয়াম থার্ড। 2 বছর পর অর্থাৎ 1700 খ্রিস্টাব্দে ওই রাজার নাম অনুসারেই এই যে কেল্লা তৈরি হচ্ছিল, এই কেল্লার নাম দেওয়া হয় ফোর্ট উইলিয়াম বা উইলিয়ামের কেল্লা। আর 1706-7 খ্রিস্টাব্দে গিয়ে এই কেল্লা তৈরির কাজ শেষ হয়। এবার এই ফোর্ট উইলিয়াম যখন পুরোপুরি তৈরি হয়ে যায় তখন ইংরেজদের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই ফোর্ট উইলিয়াম। মানে তারা সেখানে বসেই ব্রিটিশ কোম্পানির সমস্ত কিছু নিয়ন্ত্রণ করত। তো যাই হোক, এইভাবে চলতে থাকে। চলতে চলতে 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ার ইংরেজদের ব্যবসায়িক ছাড়পত্রের একটা ফরমান জারি করেন, যেটাকে বলা হয় ফারুকশিয়ারের ফরমান। এই ফরমান অনুযায়ী ব্রিটিশ কোম্পানি বাংলার এই এরিয়াতে ব্যবসা করার জন্য বিভিন্ন সুবিধা পায়। আর তার পাশাপাশি বাংলার এই এরিয়াতে যে সমস্ত নবাবরা ছিল, অর্থাৎ মুর্শিদ কুলি খান, সুজাউদ্দিন, আলীবর্দী খান, তাদের সাথে ইংরেজদের টুকটাক দ্বন্দ্ব শুরু হয়ে যায়। তো এই ফরমানে কি কি ছিল বা তৎকালীন ওই নবাবদের সাথে ইংরেজদের কেমন কি ঝামেলা হয়েছে সেটা তো বললাম যে এর আগের প্রতিবেদনে আমরা আলোচনা করেছি। তো ওই ভিডিওটা একবার দেখে নিও। এবার এইভাবে চলতে চলতে সময়টা আসে 1756 খ্রিস্টাব্দ। 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী খান মারা যায় এবং তারপর এই বাংলার নবাবী সিংহাসনে বসেন সিরাজউদ্দৌলা। এখন এই সিরাজউদ্দৌলার সময় থেকে কিভাবে ইংরেজদের সাথে দ্বন্দ্ব একটা চূড়ান্ত পর্যায়ে গেল এবং ফাইনালি পলাশীর যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো সেটা বলি। 1740 থেকে 1756 খ্রিস্টাব্দ বাংলার নবাব ছিলেন আলীবর্দী খান। আলীবর্দী খান এই ব্রিটিশ কোম্পানির বারবারন্ত খুব একটা এলাও করতেন না। এই জন্য ব্রিটিশ কোম্পানি আলীবর্দী খানকে পছন্দ করতেন না। আর আলীবর্দী খান ব্রিটিশ কোম্পানির পাশাপাশি তার দরবারের যে বিভিন্ন ব্যক্তিরা আছে তাদেরকেও খুব একটা এলাও করতেন না। ফলে ধীরে ধীরে তারাও আলীবর্দী খানের শত্রু হয়ে ওঠে। এখন আলীবর্দী খান যখন নবাব হিসাবে রয়েছেন তখন তার নাতি ছিল সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলাকে এই বিহারের সহকারী সুবেদার হিসাবে রেখেছিলেন এবং আলীবর্দী খান ওই সিরাজউদ্দৌলাকে তার আশেপাশের শত্রু এবং সব থেকে বড় শত্রু ইংরেজ সম্পর্কে সতর্ক করতেন। এখন আলীবর্দী খানের যে সমস্ত শত্রুরা ছিল তারাই ওই সিরাজউদ্দৌলার শত্রু হয়ে ওঠে। আর আলীবর্দী খানের মতন সিরাজউদ্দৌলাও ইংরেজদের ওই বারবারন্তটাকে এলাও করতেন না।
এই জন্য ইংরেজরা সবসময় চাইতেন যে বাংলার এই নবাবী শাসনে সিরাজউদ্দৌলাকে সরিয়ে এমন কাউকে বসাতে হবে যে আমাদের কথা মতো কাজ করবে। আর এর জন্য ব্রিটিশ কোম্পানি ওই সিরাজউদ্দৌলার যে শত্রুরা, মানে তার দরবারের যে সমস্ত ব্যক্তি সিরাজউদ্দৌলার বিরোধী, তাদের সাথে কথা বলে মিত্রতা করে এবং তাদের সাথে ষড়যন্ত্র করতে থাকে যে এই সিরাজউদ্দৌলাকে কিভাবে সরানো যায়। তো সিরাজউদ্দৌলার বিরুদ্ধে এই ষড়যন্ত্রে ইংরেজদের সাথে কে কে ছিল সেইটা একটুখানি দেখে নিই। আমরা এখানে একটা নোট করেছি, এটা দেখে নিতে পারো। এর আগে আলীবর্দী খান ছিল। আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না, তার 3 জন কন্যা ছিল, আমিনা বেগম, মইমুনা বেগম আর ঘসেটি বেগম। কি বললাম? আমিনা বেগম, মইমুনা বেগম আর ঘসেটি বেগম। আমিনা বেগম ছিল সব থেকে ছোট আর ঘসেটি বেগম ছিল সব থেকে বড়। আমিনা বেগমেরই ছেলে ছিল সিরাজউদ্দৌলা। মইমুনা বেগমের ছেলে ছিল শৌকত জং। শৌকত জং এই যে বর্তমানে বিহারের ভেতরে পূর্ণিয়া বলে একটি জায়গা আছে, এই পূর্ণিয়া এলাকার শাসক বা সহকারী সুবেদার ছিল। আর ঘসেটি বেগমের কোনো সন্তান ছিল না, তার স্বামী ছিল নওয়াজিশ মোহাম্মদ খান। ঘসেটি বেগমের স্বামী নওয়াজিশ মোহাম্মদ খান। আর আলীবর্দী খানের একটা বোন ছিল শাহ খানুম। আলীবর্দী খানের বোন শাহ খানুম, এই শাহ খানুমের স্বামী ছিল মীর জাফর। মীর জাফর পদের দিক থেকে সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি বা সেনা প্রধান ছিলেন। তো এই শৌকত জং, ঘসেটি বেগম আর মীর জাফর এরা প্রত্যেকেই ইংরেজদের সাথে ওই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এছাড়াও এই ষড়যন্ত্রে আরো বিভিন্ন ব্যক্তি ছিল, যেমন কলকাতার শেঠ উমিচাঁদ, মুর্শিদাবাদের শেঠ জগৎ শেঠ, এই ঢাকা এরিয়ার দেওয়ান রাজবল্লভ এবং সিরাজউদ্দৌলার নিজস্ব দেওয়ান রায়দুর্লভ, এরা প্রত্যেকেই ইংরেজদের সাথে ওই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আর এই ষড়যন্ত্রের জন্য ইংরেজদের সাথে ওই সমস্ত ব্যক্তির আলোচনা বা মিটিং হতো মতিঝিল প্রাসাদে। ঘসেটি বেগমের স্বামী ছিল ওই যে বললাম নওয়াজিশ মোহাম্মদ খান। নওয়াজিশ মোহাম্মদ ঘসেটি বেগমের জন্য মতিঝিল তৈরি করেছিলেন। তো যাই হোক, এই ষড়যন্ত্রের পেছনে ইংরেজদের সাথে প্রধান ভূমিকা গ্রহণ করতেন ঘসেটি বেগম, শৌকত জং আর ঢাকার দেওয়ান রাজবল্লভ। আর তারা ষড়যন্ত্র করে একটা সিদ্ধান্তে আসেন যে সিরাজকে সরিয়ে দিয়ে মীর জাফরকে পরবর্তী রাজা হিসাবে সিংহাসনে বসানো যায়। তো যাই হোক, এই সমস্ত ষড়যন্ত্রের কথা সিরাজউদ্দৌলা কিছুটা আন্দাজ করতেন। আর এই ষড়যন্ত্রকে বিফল করার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ নেন। যেমন প্রথমেই তিনি ঘসেটি বেগমের যে সমস্ত ধন সম্পত্তি রয়েছে সেগুলোকে বাজেয়াপ্ত করে দেন এবং ঘসেটি বেগমকে বন্দী বানিয়ে দেন মুর্শিদাবাদ প্রাসাদে। এরপর ওই যে পূর্ণিয়াতে বললাম ছিল শৌকত জং, শৌকত জংকে হত্যা করার পরিকল্পনায় ছিলেন এবং তার জন্য তিনি মুর্শিদাবাদ থেকে রওনাও দিয়েছিলেন। আর এই সংবাদ আগেই পৌঁছে গিয়েছিল শৌকত জংয়ের কাছে। ফলে শৌকত জং তার আর্মি তৈরি করতে থাকেন। আর্মি বা সৈন্যবাহিনী তৈরি করতে করতে একটা বন্দুকের গুলি তার মাথায় এসে লাগে এবং সেখানেই তিনি মারা যান। আর ওইদিকে সিরাজ এই যে মুর্শিদাবাদ থেকে পূর্ণিয়ার দিকে রওনা দিয়েছিলেন, যেতে যেতে খবর পান যে কলকাতার এই এরিয়াতে ব্রিটিশ কোম্পানির বারবারন্ত একটু বেশি হচ্ছে, ওই জন্য পূর্ণিয়াতে না গিয়ে তিনি আবার ব্যাক করেন। এবং পরে যখন খবর পান যে শৌকত জং মারা গেছে, তখন মোহনলালকে এই পূর্ণিয়ার দায়িত্ব দেন। এরপর ঢাকার ওই যে দেওয়ান রাজবল্লভ তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। সিরাজউদ্দৌলা খবর পেয়েছিলেন যে রাজবল্লভ খুব দুর্নীতি বা করাপশন করেছেন, ওই জন্যই সমস্ত কাগজপত্র ও হিসাব নিকাশ নিয়ে রাজবল্লভকে মুর্শিদাবাদে ডেকে পাঠান। এবার রাজবল্লভ যেহেতু প্রচুর পরিমাণে ঘাপলা বা করাপশন বা দুর্নীতি করেছেন, তাই তিনি জানতেন যে আমি যদি মুর্শিদাবাদ যাই তাহলে আমার খুব বড়সড় একটা শাস্তি হয়ে যাবে। এই জন্যই তিনি তার ছেলে কৃষ্ণদাসকে সমস্ত ধন সম্পদ আর কাগজপত্র দিয়ে কলকাতাতে পাঠিয়ে দেন। কলকাতাতে ইংরেজদের স্মরণে পাঠিয়ে দেন। আর কৃষ্ণদাস ওই সমস্ত ধন সম্পদ এবং কাগজপত্র সমস্ত ডকুমেন্টস নিয়ে ইংরেজদের কাছে এসে আশ্রয় নেয়। এই খবর পেয়ে সিরাজউদ্দৌলা কলকাতাতে ব্রিটিশ কোম্পানির যে হেড তার কাছে একটি লেটার পাঠান যে আপনি কৃষ্ণদাসকে আমার কাছে ছেড়ে দিন। কিন্তু ব্রিটিশ কোম্পানির ওই অফিসার সিরাজউদ্দৌলার ওই লেটারটাকে ইগনোর করে দেয়। ফলে সিরাজউদ্দৌলা ব্রিটিশ কোম্পানির ওপর আরো বেশি ক্রুদ্ধ হয়ে যায়। আর এরপর সিরাজউদ্দৌলা একটু সুযোগ খুঁজতে থাকে যে কিভাবে ব্রিটিশ কোম্পানির ওপর একটা আক্রমণ করা যায়। আর এই পরিকল্পনা করতে করতেই কিছুদিনের ভিতর ইউরোপে চালু হয়ে যায় ব্রিটিশ ও ফ্রান্সের ভেতর যুদ্ধ। 1756 খ্রিস্টাব্দে ইউরোপে চালু হয়েছিল 7 ইয়ার্স ওয়ার ব্রিটিশ এবং ফ্রান্সের ভেতর। আর সেই যুদ্ধের সূত্র ধরেই বাংলাতেও ব্রিটিশ ও ফ্রান্সের ভেতর টুকটাক ঝামেলা বেঁধে যায় এবং দ্বন্দ্ব শুরু হয়ে যায়। আর ব্রিটিশ ও ফ্রান্সের ভেতর এই দ্বন্দ্ব ফাইনালে গিয়ে ছোটখাটো যুদ্ধের রূপ নেয়। আর যুদ্ধের রূপ নেওয়ার জন্য
কলকাতা এবং ঢাকাতে ব্রিটিশ ও ফ্রান্স তাদের কেল্লা তৈরির কাজ শুরু করে। এখন সিরাজউদ্দৌলা ব্রিটিশ ও ফ্রান্স কোম্পানিকে তাদের এই দুর্গ তৈরির কাজ বন্ধ করার জন্য আদেশ দেন। ফ্রান্স কোম্পানি সিরাজউদ্দৌলার এই আদেশ মেনে নেয়, কিন্তু ব্রিটিশ কোম্পানি তাদের ওই দুর্গ তৈরির কাজ চালিয়েই যেতে থাকে এবং বাংলাতে সব থেকে বড় যে দুর্গ অর্থাৎ ফোর্ট উইলিয়াম, সেই ফোর্ট উইলিয়ামের আশেপাশে মোটা করে দেওয়াল দিতে থাকে। এখানে সিরাজউদ্দৌলা বুঝতে পারে যে এইটা তো খুবই বাড়বাড়ন্ত হয়ে যাচ্ছে, এই যে কেল্লার চারপাশে মোটা দুর্গ নির্মাণ করছে, এরপর তো ব্রিটিশ কোম্পানি আমার উপরেই আক্রমণ করবে, আর আমি যদি ব্রিটিশ কোম্পানির উপর আক্রমণ করতে আসি তারা ওই কেল্লার ভেতর ঢুকে যাবে, ফলে আমার আর কোনো ক্ষমতা থাকবে না। এই জন্যই সিরাজউদ্দৌলা প্রথমেই ইংরেজদের মুর্শিদাবাদের ভেতরে যে ঘাঁটি, কাশিমবাজার ঘাঁটি বা কাশিমবাজার কুঠি, সেটা দখল করে নেয়। 4 জুন 1756 খ্রিস্টাব্দ এই তারিখে সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদের ওই কাশিমবাজার কুঠির উপর আক্রমণ করে এবং সেটাকে দখল করে নেয়, আর তারপর কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় এবং কলকাতায় এসে 20 জুন ফোর্ট উইলিয়ামের উপর আক্রমণ করে, মানে উইলিয়াম কেল্লার উপর আক্রমণ করে আর সেই কেল্লাটাকে জিতে নেয়। এই সময় এই ফোর্ট উইলিয়াম বা এই কেল্লাতে ব্রিটিশ গভর্নর ছিল ড্রেক। ড্রেক সেখান থেকে পালিয়ে ফলতা চলে যায়, আর এই ফোর্ট উইলিয়াম দখল করার পরই সেখানে যে সমস্ত ইংরেজরা ছিল তাদেরকে বন্দি করে নেন। বন্দি করে ছোট একটা ঘরে ঢুকিয়ে দেন। ফোর্ট উইলিয়ামের ভেতরে একটা ছোট ঘর ছিল 18 ফুট বাই 14 ফুটের, যে ঘরে চেপে চুপে 50 থেকে 60 জন ঢোকানো যায়। সেই ঘরে সিরাজউদ্দৌলা 146 জনকে গাদিয়ে গাদিয়ে ঢুকিয়ে দেন এবং পরের দিন অর্থাৎ 21 জুন সকালবেলায় উঠে দেখা যায় যে ওই ঘরের ভেতর 123 জন ব্যক্তি মারা গেছেন। ইতিহাসে এই ঘটনা অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে পরিচিত। যদিও এই ঘটনা নিয়ে বিভিন্ন ইতিহাসবিদের বিভিন্ন রকম মন্তব্য রয়েছে। ইতিহাসবিদ যদুনাথ সরকার বলেছিলেন যে ওই যে ঘরের সাইজ, তাতে খুব বড় জোর হলে 40 জন ধরে, আর 146 জনকে তো ঢোকানো হয়নি, কারণ কলকাতাতে তখন খুব বড় জোর হলে 60 থেকে 70 জন মতন ইংরেজ ছিলেন। তো যাই হোক, ওই 146 জনের ভেতর যে 23 জন বেঁচে ছিলেন তার ভেতরে একজন ছিলেন হলওয়েল। হলওয়েল ইংরেজ থেকে কলকাতাতে এসেছিলেন তার ডাক্তারি প্র্যাকটিস করার জন্য। সিরাজউদ্দৌলা তাকে ধরেও ওই ঘরের ভেতর ঢুকিয়ে দেন, আর পরের দিন তিনি বেঁচে যান এবং বেঁচে সাথে সাথে তিনি ইংল্যান্ড চলে যান। ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের রাজাকে এই ঘটনার ব্যাপারে বলেন। তখন ইংল্যান্ডের রাজা দক্ষিণ ভারতে এই যে এখানে গভর্নর জেনারেল রয়েছে রবার্ট ক্লাইভ, ক্লাইভকে বলা হয় যে সে যেন মাদ্রাজ থেকে কলকাতায় আসে এবং এই ঘটনাটা সামলে নেয়। তো যাই হোক, এরপর রবার্ট ক্লাইভ তার অ্যাডমিরাল ওয়াটসন, ক্লাইভ ওয়াটসনকে নিয়ে কলকাতাতে চলে আসে। তো এখানে দুটো ডেট খুব ইম্পর্টেন্ট। কাশিমবাজারের কুঠি দখল কবে? 4 জুন 1756, আর তারপর ফোর্ট উইলিয়াম দখল ও অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি কবে? ওটা একই দিনে 20 জুন 1756। 1756 সালে জুন মাসে দুটো ঘটনা, একটা কাশিমবাজারের কুঠি দখল, একটা ফোর্ট উইলিয়াম দখল, 4 জুন আর 20 জুন। এবার ওই যে বললাম যে মাদ্রাজ থেকে ক্লাইভ আর ওয়াটসন কলকাতার উদ্দেশ্যে আসে। এবার এই আসার আগেই সিরাজউদ্দৌলা কলকাতা থেকে মুর্শিদাবাদ ফিরে যায়। তবে কলকাতা থেকে মুর্শিদাবাদ ফেরার আগে দুটো কাজ করে যান। সিরাজউদ্দৌলা এই যে ফোর্ট উইলিয়াম দখল করলো এবং এই ব্ল্যাক হোল ট্র্যাজেডির ঘটনা ঘটলো, তারপর এই কলকাতার নাম পাল্টে নতুন একটি নাম রাখেন। সিরাজউদ্দৌলার দাদু ছিল আলীবর্দী খান, দাদুর নাম অনুসারে এই কলকাতার নাম রাখেন আলীনগর। আর তার সাথে একজন ব্যক্তি ছিল মানিক চাঁদ। মানিক চাঁদকে এই আলীনগরের দায়িত্ব দিয়ে সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ ফিরে যায়। এবার এরপর কিছুটা সময় গিয়ে 1757 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি এই তারিখে ক্লাইভ আর ওয়াটসন কলকাতাতে আসে। কলকাতাতে এসে প্রথমেই মানিক চাঁদকে হারিয়ে দেয়। মানিক চাঁদকে হারিয়ে তাকে সরিয়ে দিয়ে এই কলকাতা দখল করে নেয়। তাহলে ক্লাইভ এই কলকাতা দখল করে কবে? 1757 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি। এবার এই সংবাদ চলে যায় আবার সিরাজউদ্দৌলার কাছে। সিরাজউদ্দৌলা ভাবে এর আগে তো আমি ড্রেককে হারিয়ে দিয়েছিলাম, এবার ক্লাইভ এসে, ক্লাইভ কি না কি, ক্লাইভকেও আমি ওইভাবে হারিয়ে দেব। এই ভেবে সিরাজউদ্দৌলা আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় এবং কলকাতাতে এসে ক্লাইভ ও সিরাজউদ্দৌলার ভেতরে ছোটখাটো একটা লড়াই হয়ে যায়। এই লড়াইতে সিরাজউদ্দৌলা হেরে যায়। এবার ক্লাইভ চালাকি করে সিরাজউদ্দৌলাকে মুর্শিদাবাদ যেতে না দিয়ে আলীনগরে বসেই তার সাথে একটা সন্ধি করে নেয়। ফলে ক্লাইভ মানে রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলা এদের দুজনের ভেতরে সন্ধি হয়, আলীনগরের সন্ধি। ডেটটা হলো 9 ফেব্রুয়ারি 1757। আলীনগরের সন্ধি 9 ফেব্রুয়ারি 1757। এই সন্ধিতে ক্লাইভ বলে যে এর পর থেকে ব্রিটিশ কোম্পানি
কলকাতা বা আলীনগরে বিনা শুল্কে বাণিজ্য করবে এবং যেখানে চায় কোম্পানি সেখানেই তার দুর্গ নির্মাণ করতে পারবে আর নিজেদের মুদ্রা তৈরি করতে পারবে। মানে এর আগে যে নবাবী মুদ্রা তৈরি হতো সেই নবাবী মুদ্রা আর তৈরি হবে না, এখন থেকে ব্রিটিশ মুদ্রা চালু হবে। আর আরো বলা হয় যে এই কলকাতা বা আলীনগর পুরোটাই কোম্পানির দখলে থাকবে। সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ থেকে আর কলকাতার কন্ট্রোল করতে পারবে না, অর্থাৎ কলকাতার বা আলীনগরের সর্বেসর্বা হয়ে গেল এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো যাই হোক, এইরকম শর্ত দিয়ে 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি সিরাজউদ্দৌলা আর রবার্ট ক্লাইভ এদের দুজনের ভেতরে সন্ধি হয়, আলীনগরের সন্ধি। আর এই সন্ধির পর সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ ফিরে যায়। এরপর সিরাজউদ্দৌলা পরিকল্পনা করতে থাকে যে ক্লাইভকে কিভাবে হারানো যায়। আর এই আলীনগর বা কলকাতা থেকে ক্লাইভ পরিকল্পনা করতে থাকে যে কলকাতা তো আমার দখলে এলো, এবার এর আশেপাশের এরিয়া আমার দখলে আনতে হবে। আর এই পরিকল্পনা করেই কিছুদিন পর চন্দননগরের উপর আক্রমণ করে। ক্লাইভ জানতো যে নবাবকে তো আমি কোন রকমের সামনে নেব, কিন্তু আমার আরো একজন বড় শত্রু রয়েছে, সেটা হলো ফ্রান্স। ফলে ফ্রান্সকে এই বাংলা থেকে সরাতে হবে। আর ফ্রান্সকে বাংলা থেকে সরানোর জন্যই 23 মার্চ 1757 খ্রিস্টাব্দের 23 মার্চ চন্দননগরে ফ্রান্সের যে ঘাঁটি রয়েছে সেখানে আক্রমণ করে এবং চন্দননগর দখল করে নেয়। আর ফ্রান্স কোম্পানির অফিসাররা ব্রিটিশদের কাছে হেরে গিয়ে মুর্শিদাবাদ চলে যায় সিরাজউদ্দৌলার কাছে। এরপর ফ্রান্স অফিসাররা এবং সিরাজউদ্দৌলা এই দুজনে মিলে পরিকল্পনা করতে থাকে যে ব্রিটিশ কোম্পানিকে কিভাবে হারানো যায়। এই ঘটনায় ক্লাইভ কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। ক্লাইভ ভাবেন যে ফ্রান্স আলাদা ছিল, তাদেরকে হারানো যেত, সিরাজউদ্দৌলা আলাদা ছিল, তাকে হারানো যেত, কিন্তু এরা যখন মিশে গেছে এদেরকে হারানো একটু টাফ। আর এই পরিস্থিতিতে ক্লাইভ ভাবে যে মুর্শিদাবাদে তাহলে এমন একজন ব্যক্তিকে বসাতে হবে যে ফ্রান্সের সাথে খুব একটা সম্পর্ক রাখবে না এবং আমার হয়ে কাজ করবে। আর এই জন্য ক্লাইভ সিরাজউদ্দৌলার ওই যে অপোনেন্ট বা তার বিরুদ্ধে যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে, যেমন জগৎ শেঠ, রাজবল্লভ, রায় দুর্লভ, উমিচাঁদ, বিশেষ করে মীর জাফর, এদের সাথে ক্লাইভ একটু পরিকল্পনা করেন এবং তাদের সাথে কথাবার্তার পরে ডিসিশন হয় যে সিরাজউদ্দৌলাকে সরিয়ে দিয়ে মীর জাফর পরবর্তী বাংলার নবাব হবে এবং তার পরিবর্তে মীর জাফর কোম্পানিকে বাংলাতে বিভিন্ন সুযোগ সুবিধা দেবে। এবার সিরাজউদ্দৌলার সেনাপতি ছিল মীর জাফর। মীর জাফর আবার পিছনে পিছনে ক্লাইভের দলে ছিল। এখন ক্লাইভ ষড়যন্ত্র করে মীর জাফরকে দিয়ে ওই আলীনগরের সন্ধির কিছুটা উল্লঙ্ঘন করায়। এরপর ক্লাইভ সিরাজউদ্দৌলাকে একটা নোটিশ পাঠায় যে এইরকম আপনার কর্মচারীদের দ্বারা এই আলীনগরের যে সন্ধি তার উল্লঙ্ঘন হয়েছে, ফলে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। আর এই নোটিশে সিরাজ খুব একটা গুরুত্ব দেয়নি। ফলে ক্লাইভ এই কলকাতা বা আলীনগর থেকে সৈন্যবাহিনী তৈরি করে এবং মুর্শিদাবাদে সিরাজউদ্দৌলাকে যুদ্ধের জন্য আহ্বান জানায়। এখন এর আগে সিরাজউদ্দৌলা দেখেছিল যে আমি কলকাতাতে গিয়ে যখন লড়াই করেছি তখন আমার আর্মি খুব একটা লড়াই করতে পারেনি, ওই জন্যই সেটা সৈন্যবাহিনী আরো শক্তিশালী করতে থাকে এবং শক্তিশালী করে ওই যে ক্লাইভ যখন যুদ্ধের আমন্ত্রণ দিল তখন সেও তার সৈন্যবাহিনী ফাইনাল তৈরি করে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। ফলস্বরূপ ক্লাইভের আর্মি মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেয় আর সিরাজের আর্মি কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। এই দুই আর্মি এসে মেশে পলাশিতে। মুর্শিদাবাদ থেকে কিছুটা নিচে একটা জায়গা আছে পলাশি, সেই পলাশিতে এই দুটো আর্মি এক জায়গায় আসে এবং এই সিরাজ এবং ক্লাইভ এই দুই আর্মির ভেতর যুদ্ধ হয়। এই যুদ্ধটাকেই বলা হয় পলাশির যুদ্ধ। আর এই যুদ্ধটা হয় 23 জুন 1757। পলাশির যুদ্ধ 23 জুন 1757, ডেটটা খুব ইম্পর্টেন্ট। 23 জুন 1757 পলাশির যুদ্ধ। এই যুদ্ধের সময় সিরাজউদ্দৌলা জানতো না যে তার সেনাপতি মীর জাফর ক্লাইভের দলে রয়েছে পিছনে পিছনে। মীর জাফর সিরাজউদ্দৌলাকে বলেন যে আপনি অন্য জায়গায় গিয়ে রেস্ট নিন, আমি ক্লাইভের সাথে লড়াই লড়ে নিচ্ছি। এখন সিরাজের যেহেতু মীর জাফরের উপর একটু বিশ্বাস ছিল, এই জন্য সিরাজ যুদ্ধক্ষেত্র থেকে একটুখানি পিছনের দিকে চলে যায়। এখন মীর জাফর যেহেতু সিরাজের সাথে ষড়যন্ত্র করেছিল, এই জন্য মীর জাফরের যে আর্মি তারা ব্রিটিশ আর্মির কাছে পরাজিত হয়ে যায়। আর মীর জাফর ক্লাইভকে খবর দিয়ে দেন যে সিরাজ এখান থেকে চলে গেছে, আপনি সুযোগ বুঝে তাকে বন্দি বানিয়ে নিন। পরে ক্লাইভের কথাতে সিরাজকে বন্দি বানিয়ে নেওয়া হয়। আর তারপর কিছুদিন যেতে যেতে মীর জাফরের ছেলে ছিল মিরন, এই মিরনের আদেশেই সিরাজউদ্দৌলাকে হত্যা করে দেওয়া হয়। সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয় 2 জুলাই 1757। সিরাজউদ্দৌলার হত্যা 1757 খ্রিস্টাব্দের 2 জুলাই। আর এর আগে পলাশির যুদ্ধ 23 জুন 1757। এবার এই পলাশির যুদ্ধে যেহেতু ক্লাইভের আর্মি জিতে যায় আর সিরাজউদ্দৌলাকে ষড়যন্ত্র করে হত্যা করে দেওয়া হয়, ওই জন্য এরপর বাংলার নবাবী সিংহাসনে বসেন
মির্জাফর। এবার মির্জাফরের সাথে যেহেতু ক্লাইভের একটা চুক্তি ছিল, ফলে মির্জাফর এই সিংহাসনে বসে তারপর কি হলো সেটা একটু বলি। ক্লাইভের কথা মতো 1757 খ্রিস্টাব্দে 26শে জুন মির্জাফর এই বাংলার মসনদে বসে। তবে মির্জাফর ক্লাইভের হাতের পুতুল বা ব্রিটিশ কোম্পানির হাতের পুতুল ছিল, মানে কোম্পানি যেমন ভাবে চালাবে মির্জাফর ঠিক সেইভাবে তার শাসন চালাবে, এইরকম। এবার এরপর বাংলার আর্মি মানে মির্জাফরের নিয়ন্ত্রণে যে সমস্ত আর্মি, সেটা পুরোপুরি কোম্পানির উপর নির্ভরশীল হয়ে পড়ে। মানে কোম্পানি বলেন যে মির্জাফরের দরবারে তেমন কোনো সৈনিক রাখার প্রয়োজন নেই, কোম্পানি সৈনিক দেবে, সেই সমস্ত সৈনিকই মির্জাফরের দরবারে থাকবে বা বাংলার হয়ে লড়াই করবে। ক্লাইভ মির্জাফরের কাছ থেকে পুরো বাংলাতে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার অধিকার নেয়। এছাড়া ক্লাইভ বলে যে নদিয়া, হুগলি আর বর্ধমান এই 3 জায়গার রাজস্ব তোলার অধিকার শুধুমাত্র কোম্পানির থাকবে। মানে কোম্পানি এই নদিয়া, বর্ধমান আর হুগলি এই 3 জায়গা থেকে পুরোপুরি অর্থ তুলে নেবে, যা রাজস্ব হয় তুলে নেবে, এখানে মির্জাফর কোনো ইন্টারফেয়ার করবে না। এছাড়া আরো বলে যে এর আগে মুর্শিদাবাদে ছিল টাকশাল, মানে টাকা বা মুদ্রা তৈরি হতো এই মুর্শিদাবাদে। ক্লাইভ বলে যে মুর্শিদাবাদে আর টাকশাল থাকবে না, টাকশাল এখন স্থাপন হবে কলকাতাতে। কলকাতাতে নতুন করে টাকশাল স্থাপন হবে এবং কোম্পানি যত চায় তত পরিমাণে মুদ্রা তৈরি করতে পারবে, তত পরিমাণে টাকা ছাপাতে পারবে, তাতে মির্জাফর কখনো কোনো বাধা দেবে না। এছাড়া আরো বলা হয় যে এই যে বিহার এরিয়া, এই বিহার এরিয়াতে কোম্পানির একচেটিয়া ব্যবসার অধিকার থাকবে। মানে বিহার এরিয়াতে শুধুমাত্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করবে, অন্য কোনো কোম্পানি কিন্তু ব্যবসা করবে না। যেমন ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা দেশীয় কোনো বড় কোম্পানি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। ছোটখাটো দেশীয় কোম্পানি করতে পারে, তার সাথে সাথে শুধুমাত্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বিহার এরিয়াতে ব্যবসা করবে। এর পাশাপাশি কোম্পানি এই যে পলাশির যুদ্ধ হলো বা এর আগে আলীনগরের সন্ধির সময় যুদ্ধ হয়েছিল, সেই সমস্ত যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ মির্জাফরের কাছ থেকে 2,20,00,000 টাকা নেওয়া হয়। তো মির্জাফর এই সমস্ত শর্ত মেনে নেয় আর ফাইনালি এই বাংলার মসনদে বসে। আর আরেকটা পয়েন্ট, ক্লাইভ মির্জাফরের কাছ থেকে ব্যক্তিগতভাবে 20,00,000 টাকা নেন আর বাংলার ভেতর 30,000 পাউন্ড মুদ্রার জায়গির নেন। মানে বিভিন্ন জায়গা থেকে বছরে 30,000 পাউন্ড মুদ্রা তার অ্যাকাউন্টে আসবে, এইরকম একটা জায়গির তিনি করে নেন। এই দুটো হলো ক্লাইভের ব্যক্তিগত স্বার্থ বা ব্যক্তিগত প্রাপ্য ছিল। এইভাবে এই পলাশী যুদ্ধের প্রভাব শেষ হয় এবং এরপর কোম্পানি ও মির্জাফর মিলে এই বাংলার এরিয়া চালাতে থাকে। চালাতে চালাতে দরবারের কিছু কর্মচারী মির্জাফরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আর এই বিদ্রোহ থামানোর জন্য মির্জাফর তার সৈন্যবাহিনীকে বলেন যে আপনারা এই বিদ্রোহ থামান, কিন্তু তার সৈন্যবাহিনী সেই বিদ্রোহ থামায়নি। কারণ মির্জাফর এই যে কোম্পানিকে এত পয়সা করে দিত, এর পাশাপাশি বিনা শুল্কে তাদেরকে ব্যবসা করতে দিত, ফলে তার কাছে রাজস্বের পরিমাণ খুব কমে যায়। আর মির্জাফরের কাছে রাজস্ব এতটাই কমে যায় যে সে তার সৈন্যবাহিনীকে ঠিকঠাক করে বেতন দিতে পারতো না। এখন তার সৈন্যবাহিনী ঠিকঠাক বেতন পেত না বলে ওই পরে যে বিদ্রোহ হলো, সেই বিদ্রোহ ওই আর্মিরা আর থামায়নি বা ওই সৈন্যবাহিনী থামানোর চেষ্টা করেনি। পরে মির্জাফর বাধ্য হয়ে ক্লাইভকে রিকোয়েস্ট করেন যে আমার দরবারে এইরকম কর্মচারীরা একটু বিদ্রোহ করেছে, আপনি এটা সামলান। শেষমেশ ক্লাইভ তার সৈন্য পাঠিয়ে মির্জাফরের দরবারের ওই বিদ্রোহ শান্ত করে দেয়। যদিও ক্লাইভ এর পরিবর্তে মির্জাফরের কাছ থেকে একটা মোটা অ্যামাউন্টের টাকা নেন। আর এরপর মির্জাফর ক্লাইভের ওপর আরো বেশি নির্ভরশীল হয়ে পড়ে। এখন বাংলার এইরকম দুর্দিনের খবর যায় শাহ আলম দ্বিতীয়র কাছে। দিল্লিতে তখন ছিল শাহ আলম দ্বিতীয়। শাহ আলম দ্বিতীয় দেখে যে বাংলার এই রকমের অবস্থা, মির্জাফর আর ব্রিটিশ কোম্পানির জন্য বাংলার মানুষজন দুর্বিষহ হয়ে উঠেছে। আর এই অবস্থা কাটানোর জন্য শাহ আলম দ্বিতীয় বাংলার উপর আক্রমণ করে 1759 খ্রিস্টাব্দে। 1759 খ্রিস্টাব্দে দিল্লির শাসক শাহ আলম দ্বিতীয় বাংলার উপর আক্রমণ করে। আবার সেই সময় এই দিক থেকে মারাঠাদের আক্রমণও হয়। ওই যে বলেছিলাম যে মারাঠারা উড়িষ্যার এই এরিয়া দখল করে নিয়েছিল, মারাঠা সৈন্য এই উড়িষ্যা থেকেই মুর্শিদাবাদের উপর আক্রমণের জন্য আসে। এবার এই দুই দিক থেকে আক্রমণ প্রতিহত করার জন্য মির্জাফর ক্লাইভের সাহায্য নেয়। ক্লাইভ একটু দোনামোনা করছিল, কিন্তু শেষমেশ মির্জাফরের সাথে সাথ দিয়ে এই শাহ আলম দ্বিতীয় আর মারাঠা এদের দুজনকেই হারিয়ে দেয়। কিন্তু ক্লাইভ তাদেরকে হারালেও মির্জাফর দেখে যে তার সাম্রাজ্যের অবস্থা অনেকটাই দুর্বল হয়ে গেছে, মির্জাফরের আরো অনেক ক্ষতি হয়ে যায়। রাজস্বে যেটুকু অর্থ ধন সম্পদ পড়েছিল
তাও মোটামুটি ওই মারাঠা এবং শাহ আলম দ্বিতীয়র সাথে যুদ্ধের সময় শেষ হয়ে যায়। ফলে মীর জাফর বুঝতে পারে যে ক্লাইভ আমাকে শোষণ করে নিচ্ছে, ক্লাইভ আমার থেকে খাবে কিন্তু আমার কোনো কাজও করবে না, এইরকম একটা ব্যাপার। ফলে ধীরে ধীরে মীর জাফর ওই ক্লাইভের ওপর খুবই বিরক্ত হয়ে পড়ে এবং বিভিন্ন সময়ে ক্লাইভের বিভিন্ন কাজে আপত্তি জানায় এবং ক্লাইভের কাছ থেকে একটু নিস্তার পাওয়ার জন্য বিভিন্ন জিনিসপত্র ভাবতে থাকে। ভাবতে ভাবতে বাংলার এই এরিয়াতে একটা জায়গা ছিল চুচুড়া, চুচুড়াতে ওলন্দাজ কোম্পানির ফ্যাক্টরি ছিল এবং তাদের ঘাঁটিও ছিল সেখানে। ওলন্দাজ বা যাকে বলা হতো ডাচ, ডাচ কোম্পানির ঘাঁটি ছিল ওই চুচুড়াতে। মীর জাফর গোপনে ওই ডাচ কোম্পানির অফিসারদের সাথে গিয়ে কথাবার্তা বলে। মীর জাফর ডাচ কোম্পানির অফিসারদের সাথে কথাবার্তা বলে একটু পরামর্শ করেন যে কিভাবে তার উপর থেকে ইংরেজদের মানে ব্রিটিশ কোম্পানি বা ক্লাইভের প্রভাব কমানো যায়। এবার ক্লাইভ মীর জাফরকে সবসময় চোখে চোখে রাখতেন। মীর জাফরের পিছনে তিনি দুটো তিনটে গুপ্তচর ফিট করে রেখেছিলেন, অর্থাৎ মীর জাফর যখন যা করত সেই সমস্ত খবরই ক্লাইভ পেয়ে যেতেন। এই জন্য ক্লাইভ খবর পেয়ে যান যে মীর জাফর গোপনে গোপনে ডাচ কোম্পানি বা ওলন্দাজদের সাথে গিয়ে পরামর্শ করছে। আর মীর জাফরের এই ষড়যন্ত্রের কথা বুঝতে পেরে ক্লাইভ ওই চুচুড়ার ওপর আক্রমণ করে, মানে ডাচ কোম্পানির ওপর আক্রমণ করার কথা ভাবে এবং ডাচ কোম্পানিকে যুদ্ধের জন্য আমন্ত্রণ জানায়। ফলে চুচুড়াতে রয়েছে ডাচ কোম্পানি আর লাস্ট চন্দননগর দখল করেছিল এই ব্রিটিশ কোম্পানি। ওই জন্যই চন্দননগর থেকে ব্রিটিশ কোম্পানি চুচুড়ার দিকে যায় আর চুচুড়া থেকে ডাচ কোম্পানি চন্দননগরের দিকে আসে এবং এই দুটো জায়গার মাঝখানে অর্থাৎ চুচুড়া ও চন্দননগরের মাঝখানে একটা জায়গা আছে বিদারা। এই বিদারাতে ডাচ কোম্পানি এবং ব্রিটিশ কোম্পানি এদের দুজনের ভেতর একটা যুদ্ধ হয়, যে যুদ্ধটাকে বলা হয় বিদারার যুদ্ধ। আর এই যুদ্ধটা হয় 1759 খ্রিস্টাব্দে। 1759 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ডাচ কোম্পানি আর ব্রিটিশ কোম্পানি এদের দুজনের ভেতর যুদ্ধ হয়, বিদারার যুদ্ধ। আর এই যুদ্ধে ব্রিটিশ কোম্পানি ডাচ কোম্পানিকে পুরোপুরি হারিয়ে দেয়। তার ফলে পুরো ভারত থেকে ডাচ কোম্পানি নিশ্চিহ্ন হয়ে যায়। এবার ক্লাইভের ব্যাপারে একটু আসি। ক্লাইভ ওই যে দেখেছিলাম যে মীর জাফরকে বাংলার মসনদে বসিয়েছিল এবং তার পরিবর্তে মীর জাফরের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ ব্যক্তিগতভাবে নিয়েছিলেন। তার পাশাপাশি ওই যে কোম্পানির যে বিভিন্ন প্রফিট হতো সেখান থেকেও ক্লাইভ প্রচুর দুর্নীতি করে বিপুল পরিমাণ অর্থ নিজের কাছে মজুত করেছিল। আর এই সমস্ত খবর ইংল্যান্ডে চলে যায়। ইংল্যান্ডে যে সমস্ত রাজা বা মন্ত্রী বা প্রশাসনের লোকজন রয়েছে তারা খবর পেয়ে যান যে ভারতে ক্লাইভ খুবই দুর্নীতি বা কারাপশন করছেন। এই জন্যই ভারত থেকে রবার্ট ক্লাইভকে ইংল্যান্ডে ডেকে নেওয়া হয় 1760 খ্রিস্টাব্দে এবং নতুন একজন ব্যক্তিকে ভারতের গভর্নর হিসেবে পাঠানো হয় ভ্যানসিট্যাট। 1760 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভের পরিবর্তে ভারতের নতুন গভর্নর জেনারেল আসেন ভ্যানসিট্যাট। এখন ক্লাইভ ভারত থেকে যাওয়ার সময় এত পরিমাণ অর্থ নিয়ে যান যে ইংল্যান্ডে গিয়ে যে ব্রিটিশ পার্লামেন্ট, সেই ব্রিটিশ পার্লামেন্টে একটা মেম্বারশিপের পদ তিনি কিনে নেন। মানে বর্তমানে যেরকম ভারতের সংসদে এমপি রয়েছে সেই রকম ব্রিটিশ পার্লামেন্টের যে এমপি পদ, সেই এমপি পদ তিনি একটা কিনে নিয়েছিলেন তার টাকার জোরে। যদিও ইংল্যান্ড থেকে ভারতে প্রথম যখন ক্লাইভ এসেছিলেন তখন তার কাছে কোনো অর্থ ছিল না। তো যাই হোক, পরবর্তীতে 1760 খ্রিস্টাব্দে যখন ভ্যানসিট্যাট নতুন গভর্নর জেনারেল হিসাবে এলেন তখন তিনি এসে দেখেন যে মীর জাফরের কাছে তেমন কোনো অর্থ নেই। তার কাছ থেকে কিছু আদায় করতে চাইলে তার পক্ষে দেওয়া সম্ভব না, আর কিছু চাইলে সে দেবেও না। এই অবস্থায় ভ্যানসিট্যাট মীর জাফরকে বলেছিলেন যে আপনি একটুখানি ভেবেচিন্তে দেখুন যে আপনার সাম্রাজ্যের রাজস্ব কিভাবে আপনি বাড়াতে পারবেন। তো ভ্যানসিট্যাটের কথায় মীর জাফর বলেন যে আমার পক্ষে নতুন করে আর এই সাম্রাজ্য সামলানোর মতন কোনো পরিস্থিতি নেই, আমি নতুন কোনো নিয়ম কানুন তৈরি করতে পারবো না যাতে আমার রাজস্ব বেশি করে আদায় হবে। এই যা আসছে এই দিয়ে আপনাদেরকে যা দেওয়া যাবে তাই আমি দেব, না দিতে পারলে দিতে পারবো না, এইভাবেই থাকতে হবে। এখন ভ্যানসিট্যাট মীর জাফরের এই কথায় খুব একটা সন্তুষ্ট হয়নি। তিনি একটু পরিকল্পনা করতে থাকেন যে কিভাবে তাহলে এই সাম্রাজ্যের রাজস্ব আরো বাড়ানো যায়। সেই সময় মীর জাফরের জামাই ছিল মীর কাসিম। ভ্যানসিট্যাট এই মীর কাসিমের সাথে একটুখানি কথাবার্তা বলেন এবং ফাইনালি ভ্যানসিট্যাটের সাথে মীর কাসিমের একটা চুক্তি হয়। সেই সময় নবাব যেহেতু রয়েছে মীর জাফর, আর মীর জাফর কোম্পানির কাছে প্রচুর দেনা ছিল। এখন এই ভ্যানসিট্যাট আর মীর কাসিমের যখন কথাবার্তা হয় তখন কথায় ওঠে যে মীর জাফরের পরিবর্তে যদি মীর কাসিম বাংলার মসনদে বসে তাহলে মীর কাসিম কোম্পানির ওই সমস্ত টাকা পরিশোধ করে দেবে। আর এর আগে নদিয়া, হুগলি ও বর্ধমান এই তিনটে জায়গায় রাজস্ব তোলার অধিকার তো কোম্পানির ছিল।
এর সাথে সাথে চট্টগ্রাম এবং মেদিনীপুর এই দুই জায়গায় রাজস্ব তোলার অধিকারও মীর কাসিম কোম্পানির হাতে তুলে দেবে। ভ্যানসিটার্ট মীর কাসিমকে আরো বলেন যে শ্রীহট্টতে চুনের ব্যবসার একচেটিয়া অধিকার নেবে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এছাড়াও বলে যে বাংলার এই পুরো এরিয়া জুড়ে কোম্পানির নিজস্ব মুদ্রা চলবে, মানে বাংলার যে মুদ্রা টুকটাক চলছে সেই সমস্ত মুদ্রা বন্ধ হয়ে যাবে, এখন থেকে কোম্পানির মুদ্রা চলবে। তো এই সমস্ত শর্তে মীর কাসিম রাজি হয়ে যায় এবং এই সমস্ত শর্ত দিয়ে ভ্যানসিটার্ট আর মীর কাসিমের ভেতর 1760 খ্রিস্টাব্দের 27শে নভেম্বর একটা চুক্তি হয়। এই চুক্তির পর ভ্যানসিটার্ট বাংলার নবাব মীর জাফরকে বলেন যে আমি আপনাকে যে সমস্ত প্রপোজাল দিয়েছিলাম আপনি তো সেগুলো রাখেননি, তাহলে আপনি নবাব শুধুমাত্র নামে মাত্র থাকুন, নবাবের সমস্ত কাজ করবে আপনার জামাই মীর কাসিম। কিন্তু মীর জাফর ভ্যানসিটার্টের এই প্রস্তাবে আপত্তি জানায়। এখন পলাশী যুদ্ধের পর মীর জাফর আর ক্লাইভের ভেতর যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে বলা হয়েছিল যে কোম্পানির তরফ থেকে যদি কোনো বড় ডিসিশন মীর জাফরকে দেওয়া হয় তাহলে মীর জাফর সেটাতে আপত্তি করতে পারবে না। ফলে ভ্যানসিটার্টের ওই প্রস্তাবে এই যে মীর জাফর আপত্তি জানালো সেই দোহাই দিয়ে মীর জাফরকে সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হয় এবং নতুন নবাব হিসেবে বসানো হয় মীর কাসিমকে। 1760 খ্রিস্টাব্দে এই যে মীর জাফরকে সরিয়ে দিয়ে মীর কাসিমকে বসানো হলো, এই ঘটনাটাকে বলা হয় বাংলার শান্তিপূর্ণ বিপ্লব বা রেভলিউশন অফ 1760। এবার এটাকে বিপ্লব কেন বলা হলো? নরমালি বিপ্লব হলে তার আগে যে সমস্ত সিচুয়েশন বা কন্ডিশন ছিল সেই পরিবেশ বা সেই সিচুয়েশনের বড়সড় পরিবর্তন হয়ে যায়, আগে যে অবস্থা ছিল সেই অবস্থার অনেকটা পরিবর্তন হয়ে যায় কোনো একটা বিপ্লবের মাধ্যমে। এখন এই যে মীর জাফরের জায়গায় মীর কাসিমকে বসানো হলো, তার ফলে বাংলায় যে দুরবস্থা ছিল সেই দুরবস্থা অনেকাংশে কেটে যায়। আর মীর জাফরের জায়গায় মীর কাসিম বসার জন্য যেহেতু কোনো মারকাট হয়নি, পুরো শান্তি মতোই হয়েছে, ওই জন্যই মীর জাফরের জায়গায় মীর কাসিম এই যে এলো, এই ঘটনাটাকেই বলা হয় বাংলার শান্তিপূর্ণ বিপ্লব। মীর কাসিম এই সিংহাসনে বসার পর বাংলার আগের ওই দুরবস্থা কিভাবে পরিবর্তন হয়ে গেল সেটা এবার দেখি। মীর কাসিম ভ্যানসিটার্টের সমস্ত শর্ত মেনে নিয়ে বাংলার মসনদে বসে, কিন্তু তিনি মনে মনে চাইতেন যে বাংলার এই এরিয়াটাকে পুরোপুরি ঠিক করে দিতে হবে। আর তিনি জানতেন যে ইংরেজ বা ব্রিটিশ কোম্পানিকে তার মতন করে খুশি রাখতে পারলেই হলো। কোম্পানিকে যদি আমি তার মতন করে খুশি রাখতে পারি তাহলে আমি এদিক থেকে আমার সাম্রাজ্যে যা খুশি তাই করতে পারবো। মীর কাসিম ইংরেজ কোম্পানিকে খুশি করার জন্য বিভিন্ন জিনিস ভাবতে থাকেন। ভাবতে ভাবতে তিনি বুঝতে পারেন যে আমার গলদ রয়েছে আর্থিক দুর্বলতা। কোম্পানি শুধু প্রফিট চায়, কোম্পানি শুধু অর্থ চায়, ফলে অর্থ দিয়ে যদি কোম্পানিকে আমি ভুলিয়ে রাখতে পারি আমি এদিক থেকে আমার সব কাজ করতে পারবো। এই জন্যই মীর কাসিম আর্থিক দিক থেকে একটু শক্তপোক্ত হওয়ার জন্য বিভিন্ন নীতি নিয়ে আসেন। প্রথমেই তিনি তার সাম্রাজ্য থেকে যে সমস্ত ট্যাক্স আসতো সেই সমস্ত ট্যাক্সকে 1.5 গুণ করে দেন। তিনি তার সাম্রাজ্যের সমস্ত লোককে বোঝান যে আপনাদেরকে অল্প কিছু সময়ের জন্য একটু কষ্ট করতে হবে, পরবর্তীতে গিয়ে আপনারা ভালো সময় পাবেন। সেই হিসাবে তাদের কাছ থেকে তারা যে পরিমাণ ট্যাক্স দিত তার 1.5 গুণ ট্যাক্স তিনি নিতেন, আর এই হিসাবে তার রাজস্বে বেশ অনেকটাই ঘাটতি পূরণ হয়ে যায়। এর পাশাপাশি তার আন্ডারে যে সমস্ত জমিদাররা রয়েছে, অর্থাৎ পুরো বাংলা জুড়ে যে সমস্ত জমিদাররা রয়েছে সেই জমিদাররা তাদের ট্যাক্সে খুব ফাঁকি দিতেন, আর এই কথা মীর কাসিম জানতেন। মীর কাসিম এই জন্য সমস্ত জমিদারদের কাছ থেকে বেশি বেশি পরিমাণে কর আদায় করতেন, বিভিন্ন শর্ত দিয়ে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে কর আদায় করে তিনি তার রাজস্ব ভর্তি করেন। এর পাশাপাশি মীর কাসিম জানতেন যে ইংরেজ কোম্পানির ভেতরে যেমন বিভিন্ন অফিসার ও কর্মচারীরা রয়েছে যারা করাপশন বা দুর্নীতি করে, সেই রকমই আমার দরবারে বা আমার সাম্রাজ্যের ভেতরেও প্রচুর কর্মচারী এরকম রয়েছেন যারা খুবই দুর্নীতিগ্রস্ত। তো মীর কাসিম গুপ্তচর দিয়ে সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের নাম জোগাড় করেন এবং এক এক করে সবাইকে বরখাস্ত করে দেন, আর আদেশ দেন যে পরবর্তীতে কেউ যদি দুর্নীতি করে তার যদি প্রমাণ পাওয়া যায় তাহলে তার সমস্ত সম্পত্তি তো বাজেয়াপ্ত হবেই, তার সাথে সাথে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। আর এই ঘোষণার ফলে কিছুদিনের ভেতরেই বাংলার এই এরিয়া পুরো দুর্নীতি মুক্ত হয়ে যায়। বর্তমানে পুরো ভারত জুড়ে বা প্রত্যেকটা রাজ্যে যে বিভিন্ন রকম স্কিম বা প্রকল্প চলে, সেই রকম তখনকার সময় বিভিন্ন স্কিম বা প্রকল্প চলতো, মানে মীর কাসিমের আন্ডারেও বিভিন্ন স্কিম বা প্রকল্প চলতো। তো সেই সমস্ত প্রকল্প মীর কাসিম বন্ধ করিয়ে দেন, বলেন যে কোনো প্রকল্পের দরকার নেই, আগে আমার রাজস্ব ঠিকঠাক ভাবে শক্তিশালী হোক, তারপর স্কিম 2 বছর পরেও চালানো যাবে। তবে সমস্ত স্কিম তিনি বন্ধ করেননি, কিছু স্কিম যেগুলো খুবই প্রয়োজন সেইগুলো রেখে বাকি সমস্ত স্কিম বা প্রকল্প তিনি বন্ধ করে দিয়েছিলেন। আর আরেকটা বড় ডিসিশন ছিল যে তিনি দস্তক প্রথা নিষিদ্ধ করে দেন। এর আগে দস্তকে কি হতো,
কোম্পানি তার প্রোডাক্ট এক জায়গা থেকে অন্য জায়গায় এক্সপোর্ট করার জন্য কোন রকম ট্যাক্স দিতে হতো না। যদি দস্তক পাস থাকতো ওটাকে এমনি ছেড়ে দেওয়া হতো। কিন্তু মীর কাসিম ভ্যানসিটার্টের সাথে বিভিন্ন কথাবার্তা বলে তাকে ম্যানেজ করিয়ে নেন যে দস্তক প্রথা আর চালানো যাবে না। ফলে কোম্পানির প্রোডাক্টের ক্ষেত্রেও এক্সপোর্ট ইম্পোর্ট বা ব্যবসা বাণিজ্যের জন্য সমান পরিমাণ ট্যাক্স দিতে হবে। আর এই সমস্ত বিভিন্ন কাজের ফলে দেখা যায় যে মীর কাসিমের রাজত্ব ফুলে ফেপে ওঠে। আর আরেকটা বড় ডিসিশন ছিল যে তার রাজধানী চেঞ্জ করে নেওয়া। এই সময় বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদ এখানে হুগলি বা ভাগীরথী নদীর পাশে, আর এখানে কলকাতাও হুগলি নদীর পাশে। ফলে রাজার দরবারে যাওয়ার জন্য কলকাতাতে হুগলি নদী বেয়ে মুর্শিদাবাদ চলে যাওয়া যেত। নদীপথে খুব ইজিলি রাজার দরবারে চলে যাওয়া যেত। ইংরেজরা যখন তখন রাজার কাছে চলে আসতো যে কোনো প্রস্তাব নিয়ে। এই অবস্থায় মীর কাসিম ভাবে যে ইংরেজদের টাচে থাকার থেকে তাদের থেকে যদি একটু দূরে যাওয়া যায় তাহলে তারা সচরাচর আমার কাছে আসবে না, আমি আমার মতন কাজ করতে পারবো। এই জন্যই তার রাজধানী নিয়ে যায় বর্তমানে বিহারের মুঙ্গেরে। আর মীর কাসিম এটাও বুঝতেন যে আমি এই যে এই সমস্ত কাজ করছি, আজ না হয় কাল ইংরেজরা আমার এই সমস্ত কার্যকলাপের কথা জানতেই পারবে, আর ইংরেজরা আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবেই। আর মীর জাফর অর্থাৎ নবাবের কাছে যে সমস্ত সৈন্যবাহিনী রয়েছে তার বেশিরভাগ সৈন্যবাহিনীর অস্ত্রই হলো ধনুক, তীর, বর্ষা, তলোয়ার ইত্যাদি। কিন্তু অন্যদিকে ইংরেজদের সেনার প্রধান অস্ত্র ছিল বন্দুক। ফলে মীর কাসিম যখন তার রাজধানী মুঙ্গেরে শিফট করে নিল, সেখানকার যে সমস্ত কামাররা ছিল তাদেরকে বন্দুক তৈরির পারমিশন দিয়ে দেন এবং সেখানে দেশীয়ভাবে বন্দুক তৈরির কাজ শুরু হয়ে যায়। আর সেই প্রথাই থেকে যায়। এখনো বিহারের মুঙ্গের দেশীয় বন্দুক, পিস্তল, রাইফেল এইসব তৈরির জন্য বিখ্যাত। তো যাই হোক, মীর কাসিম এইভাবে চালাতে থাকে। চালাতে চালাতে ব্রিটিশ কোম্পানি বুঝতে পারে যে মীর কাসিম তো এইবার একটু নিজের মতন করে সাইড হয়ে যাচ্ছে, তাকে ছেড়ে দিলে তো বিপদ, কিছুদিন পর তো আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এর থেকে তো মীর জাফরই ভালো ছিল, কম আসতো বেশি আসতো তার কাছ থেকে আসতো, মীর জাফর কোন রকম কোনো বাধা বিপত্তি সৃষ্টি করতো না। কিন্তু মীর কাসিম তার মতন করে গুছিয়ে শক্তপোক্ত হয়ে যাচ্ছে। এই জন্যই ভ্যানসিটার্ট, ইংরেজ গভর্নর ভ্যানসিটার্ট আবারও মীর জাফরের সাথে কথাবার্তা বলে এবং মীর জাফরকে আবার রাজি করায় যে আপনি আবার এই বাংলার সিংহাসনে বসুন, আপনাকে সমস্ত ক্ষমতা দিয়ে দেবো। মীর জাফর আবার রাজি হয়ে যায়। ফলে মীর কাসিমকে সরিয়ে দিয়ে আবার বাংলার মসনদে বসানো হয় মীর জাফরকে। তখন আবার রাজধানী নিয়ে আসা হয় মুর্শিদাবাদে। এবার এই ঘটনায় মীর কাসিম খুবই ক্রুদ্ধ হয়ে যায়। মীর কাসিম দেখেন যে ইংরেজরা নিজেদের সুবিধার জন্য আমাকে সিংহাসনে বসালো, আবার আমাকে সরিয়ে দিয়ে মীর জাফরকে বসালো, তাহলে এবার আমাকে ইংরেজদের বিরুদ্ধে একটা বড়সড় যুদ্ধ ঘোষণা বা একটা বড়সড় পরিকল্পনা করতেই হবে। এই জন্য মীর কাসিম বিহার থেকে চলে যায় অবধ। অবধে তখন রাজা ছিল সুজাউদ্দৌলা। মীর কাসিম সুজাউদ্দৌলার সাথে কথাবার্তা বলে এবং বাংলার এই বিভিন্ন ঘটনার কথা বলে। আর সুজাউদ্দৌলাকে কনভিন্স করাতে সক্ষম হয় যে সে আর সুজাউদ্দৌলা অর্থাৎ মীর কাসিম আর সুজাউদ্দৌলা মিলে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। তবে এখানে সুজাউদ্দৌলা মীর কাসিমকে আরো একটা অ্যাডভাইস দেন যে আমরা দুজনে তো আছি, তার সাথে সাথে আমাদের একদম সেন্ট্রাল বড় পাওয়ার দরকার। এই জন্যই দিল্লিতে ছিল শাহ আলম দ্বিতীয়। সুজাউদ্দৌলা বলেন যে শাহ আলম দ্বিতীয়কে আমাদের দলে টেনে নি। সেই হিসাবে অবধ থেকে সুজাউদ্দৌলা আর মীর কাসিম দুজনে মিলে দিল্লিতে যায় এবং দিল্লিতে গিয়ে শাহ আলম দ্বিতীয়কে কনভিন্স করে তিনজনের মিলিত একটা শক্তি তৈরি হয়। আর এই শক্তি তৈরি হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য দিল্লি থেকে বাংলার দিকে অগ্রসর হয়। আর এই খবরও পেয়ে যায় বাংলাতে থাকা ইংরেজ গভর্নর ভ্যানসিটার্টের কাছে সেনা প্রধান ছিল হেক্টর মুনরো। হেক্টর মুনরোকে ওই তিনজনের সাথে লড়াই করার জন্য পাঠায়। এখন হেক্টর মুনরো বাংলা থেকে দিল্লির উদ্দেশ্যে সৈন্যবাহিনী নিয়ে রওনা দেয়। আর এই দুজনের সৈন্যবাহিনী এসে বক্সার নামক একটা জায়গায় মিলিত হয়। বর্তমানে বিহার আর উত্তরপ্রদেশের বর্ডারে একটা জায়গা আছে বক্সার, এইটা হলো বক্সার। এই বক্সারে শাহ আলম দ্বিতীয়, সুজাউদ্দৌলা আর মীর কাসিম এই তিনজনের মিলিত আর্মি আর এদিক থেকে হেক্টর মুনরোর আর্মি একসাথে মেশে এবং এদের ভেতর লড়াই হয়। এই লড়াইটাকেই বলা হয় বক্সারের যুদ্ধ। আর এই বক্সারের যুদ্ধের ডেট হলো 22 অক্টোবর 1764। তাহলে বক্সারের যুদ্ধ কবে হয়? 1764 খ্রিস্টাব্দের 22 অক্টোবর। একদিকে ছিল শাহ আলম দ্বিতীয়, সুজাউদ্দৌলা আর মীর কাসিমের যৌথ আর্মি, আর অন্যদিকে ছিল হেক্টর মুনরো আর তার আর্মি। এই যুদ্ধে হেক্টর মুনরো জিতে যায়, ওই তিনজনকেই হারিয়ে দেয়। ফলে মীর কাসিম সেখান থেকে পালিয়ে যায়। আর মীর কাসিমকে পরে কোনোদিন আর খুঁজেই পাওয়া যায়। অন্যদিকে শাহ আলম দ্বিতীয় আর সুজাউদ্দৌলা এই দুজনেই যুদ্ধে খুব ঘায়েল হয়ে যায় এবং পরাজয় স্বীকার করে নেয়। এবার হেক্টর মুনরো তো এই যুদ্ধে জিতে গেছে, কিন্তু এই যুদ্ধে জিতে গিয়ে কি করবে তা আর বুঝতে পারছিল না। এই জন্যই হেক্টর মুনরো ওই গভর্নর জেনারেল ভ্যানসিটার্ট তাকে সংবাদ পাঠায়। এবার ভ্যানসিটার্ট দেখে যে বাংলা তো আমার দখলে ছিল,
আর দিল্লি, দিল্লি এরিয়া মানে হচ্ছে মুঘল সাম্রাজ্যের এই এরিয়া, এই দিল্লির এরিয়ার শাসককে আমি হারিয়ে দিয়েছি, অবধের শাসককে হারিয়ে দিয়েছি, ফলে এই পুরো বড় এরিয়ার কন্ট্রোল আমার হাতে চলে এসছে। কিন্তু এটাকে ম্যানেজ করতে হবে কিভাবে সেটা তো আমার জানা নেই। ভ্যানসিটার্ট এই ফাইনাল ডিসিশন কি করবে তা নিতে পারছিল না, এই জন্য ওই সিচুয়েশনটাকে ওইটার মতন রেখে দিয়ে ইংল্যান্ডে খবর পাঠায়। ইংল্যান্ডে খবর পাঠায় যে দিল্লির এই শাসককে আমি হারিয়ে দিয়েছি, কিন্তু একে কি করব কি না করব বুঝতে পারছি না। ইংল্যান্ড থেকে রবার্ট ক্লাইভকে পাঠান, যেহেতু ক্লাইভ এর আগে ছিল এই বাংলার এরিয়া মোটামুটি ভালোই হ্যান্ডেল করেছে, তো ক্লাইভ যদি আসে এই এরিয়া সামলাতে পারবে। আর সেই হিসাবে ইংল্যান্ড থেকে ক্লাইভকে আবার 1764 খ্রিস্টাব্দে ভারতে পাঠানো হয়। এবার ক্লাইভ আসতে আসতে বেশ অনেকটা সময় লেগে যায়। ক্লাইভ ভারতে এসে পৌঁছায় 1765 খ্রিস্টাব্দের মে মাসে। ক্লাইভ এসে দেখে যে বাংলা তো ব্রিটিশ কোম্পানির আন্ডারে রয়েছে, আর এখন অবধ ও দিল্লির এরিয়া ক্লাইভ চাইলে নিজের মতন করে শাসন করতে পারে। ফলে ক্লাইভ একটুখানি চিন্তা ভাবনা করেন যে কিভাবে এই পুরো সিচুয়েশনটাকে ট্যাকেল দেওয়া যায়। ক্লাইভ জানতেন যে এই পুরো এরিয়া যদি এখন কোম্পানির আন্ডারে নিয়ে নেওয়া হয় তাহলে সাধারণ মানুষজন কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দেবে। রাজার আর্মিকে সামলানো যাবে বা কোনো কোম্পানির আর্মিকে সামলানো যাবে, কিন্তু জনগণ যদি বিদ্রোহ করে তাদেরকে আটকানো খুব মুশকিল। এই জন্যই ক্লাইভ ডাইরেক্ট এই পুরো এরিয়া নিজের দখলে আনা থেকে বিরত ছিলেন। কিছুদিন ভাবনা চিন্তার পর তিনি একটি সন্ধিতে আসেন। দিল্লির শাসক শাহ আলম দ্বিতীয় আর অবধের শাসক সুজাউদ্দৌলা এই দুজনের সাথে সন্ধি করেন। এই দুজনের সাথে যে সন্ধি, এই সন্ধিটাকেই বলা হয় এলাহাবাদের সন্ধি। এলাহাবাদে বসে এই দুজনের সাথে সন্ধি হয়েছিল, এই জন্য এই সন্ধিটাকে বলা হয় এলাহাবাদের সন্ধি। এলাহাবাদের সন্ধি কবে হয়? 1765 খ্রিস্টাব্দে। দুজনের সাথে সন্ধি হয়, দুজনের সাথে আলাদা আলাদা সন্ধি হয়। সুজাউদ্দৌলার সাথে কিছু সন্ধি হয় আর শাহ আলম দ্বিতীয়র সাথে কিছু সন্ধি হয়। তো এই এলাহাবাদের সন্ধিতে দুটো সন্ধি থাকে, একটা হচ্ছে সুজাউদ্দৌলার সাথে, একটা শাহ আলম দ্বিতীয়র সাথে। তো সুজাউদ্দৌলার সাথে সন্ধিতে কি কি কথা হয়েছিল সেটা একটু বলি। এই অবধ এরিয়াতে সব থেকে শক্তিশালী কেল্লা ছিল এলাহাবাদ আর কারার কেল্লা, বা এলাহাবাদ ফোর্ট আর কারা ফোর্ট। ক্লাইভ সুজাউদ্দৌলাকে বলে যে এই অবধ এরিয়া অবধের মতনই থাকবে, এই যে কারা আর এলাহাবাদ এই দুটো কেল্লা বা ফোর্ট, এই কেল্লা দুটো কোম্পানির আন্ডারে থাকবে। কোম্পানি তার ইচ্ছা মতন এই ফোর্টকে ব্যবহার করবে। সুজাউদ্দৌলা এই কন্ডিশনে রাজি হয়ে যায়। এর পাশাপাশি ক্লাইভ সুজাউদ্দৌলাকে বলে যে যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে 50 লক্ষ টাকা দিতে হবে। আর অবধের সাথে সব থেকে বড় যে চুক্তিটা করে সেটা হচ্ছে অফেন্সিভ এন্ড ডিফেন্সিভ অ্যালায়েন্স। মানেটা কি? ক্লাইভ বলে যে আমার তো পুরো ভারতের ভেতরেই বিভিন্ন জায়গায় ইংরেজ আর্মি ছড়ানো ছিটানো রয়েছে, তো এই ইংরেজ আর্মির ওপর যদি কোথাও কোনো আক্রমণ হয়, ভারতের ভেতরে কোনো জায়গাতে যদি ইংরেজ আর্মির ওপর আক্রমণ হয়, তাহলে সেই আর্মি বা ইংরেজকে সাহায্য করার জন্য সুজাউদ্দৌলা বা অবধ তার আর্মি পাঠাবে। এটা হলো ডিফেন্সিভ অ্যালায়েন্স। আর অফেন্সিভ অ্যালায়েন্স কি? ইংরেজ যদি কোনো জায়গার উপর আক্রমণ করতে চায়, সেক্ষেত্রেও অবধের রাজা তার আর্মি ইংরেজ আর্মির সাথে জয়েন করবে। মানে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরলাম এই বাংলার এরিয়াতে যে ব্রিটিশ কোম্পানি রয়েছে বা ইংরেজ রয়েছে, তারা উড়িষ্যার উপর আক্রমণ করবে। তাহলে উড়িষ্যার উপর যখন আক্রমণ করবে তখন অবধের সৈন্যবাহিনী ইংরেজদের হয়ে লড়াই করবে। আবার এটাও হবে যে ধরলাম উড়িষ্যা বাংলার উপর আক্রমণ করলো, তাহলে এই বাংলাকে রক্ষা করার জন্য আবার অবধ তার আর্মি পাঠাবে। এটাই হচ্ছে অফেন্সিভ এন্ড ডিফেন্সিভ অ্যালায়েন্স। আর ওই সন্ধিতে আরেকটা কন্ডিশন ছিল যে বাংলাতে যেরকম ব্রিটিশ কোম্পানি ফ্রি ট্রেড করছে, মানে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করছে, সেই রকম অবধেও ব্রিটিশ কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করবে। অর্থাৎ কোম্পানির ফ্রি ট্রেড থাকবে এই অবধ এরিয়াতে। তো সুজাউদ্দৌলার সাথে এইগুলো ছিল চুক্তি। আর শাহ আলম দ্বিতীয়র সাথে কি চুক্তি হয়? তখনও ভারতে যেহেতু সব থেকে বড় এরিয়া ছিল মোগল সাম্রাজ্য, এখন মোগল সাম্রাজ্যের শাহ আলম দ্বিতীয়কে যদি আমি সরিয়ে দিই তাহলে জনগণ বিদ্রোহ করে দেবে। এই জন্য ক্লাইভ শাহ আলম দ্বিতীয়কে বলে যে আপনি ঘোষণা করুন যে আপনি স্ব ইচ্ছায় আপনার পদ ছেড়ে দিচ্ছেন। আর ওই যে ক্লাইভ ওই এলাহাবাদ আর কারার কেল্লা নিয়ে নিয়েছিল, শাহ আলম দ্বিতীয়কে দিল্লি থেকে সরিয়ে ওই এলাহাবাদের কেল্লাতে বা এলাহাবাদ ফোর্টে রেখে দেন। বলেন যে আপনি এলাহাবাদ ফোর্টে থাকুন, আপনার কোনো কাজবাজ করা লাগবে না। আপনি যেমন রাজা ছিলেন সেই রাজার হালেই আপনি দিল্লি থেকে সরে গিয়ে এলাহাবাদ ফোর্টে থাকবেন। দিল্লিতে আপনার থাকার প্রয়োজন নেই। আপনি জনগণকে বলুন যে আমি এখন আর দিল্লিতে নেই, দিল্লিতে আমার জায়গায় আমার বিশ্বস্ত লোক মানে ইংরেজরা আপনাদেরকে পরিচালনা করবে।
ক্লাইভ শাহ আলমকে বলেন যে আপনার কোনো কাজ করতে হবে না, আপনাকে আমি ওই এলাহাবাদের কেল্লাতে রেখে দিচ্ছি আর আপনাকে প্রত্যেক বছর আমি 26 লক্ষ টাকা করে পেনশন দেব। শাহ আলম দ্বিতীয় তার ওই কন্ডিশনে রাজি হয়ে যায় এবং তিনি ওই এলাহাবাদের কেল্লাতে চলে যান আর তারপর প্রত্যেক বছর সেই হিসেবে পেনশন পেতে থাকেন আর পেতে পেতে তিনি মারা যান। তবে শাহ আলম দ্বিতীয়ের সাথে আরো চুক্তি ছিল যে এই বিহার, বাংলা আর উড়িষ্যা এই 3 জায়গার দেওয়ানি অধিকার ইংরেজদের হয়ে গেল। দেওয়ানি অধিকার মানে কি? দেওয়ানি অধিকার মানে হলো যে রাজস্ব তোলার অধিকার। এর আগে বাংলাতে কি ছিল? রাজস্ব তুলতো নবাব, রাজস্ব তুলে একটা অ্যামাউন্ট কোম্পানির ঘরে পাঠাতো। নবাব কত পরিমাণ ট্যাক্স তুলছে সেটা কিন্তু কোম্পানি কখনো ভিতরে ঢুকে দেখতো না। কোম্পানি অ্যানুয়ালি কিছু পয়সা পেত বা কিছু বলতো যে আমার এই পয়সা লাগবে, সেই হিসাবে নবাব তাকে পয়সা দিয়ে দিত। এখন নবাব ওই তার সাম্রাজ্য থেকে কিভাবে কি কর তুলবে, কত কি কর তুলবে সেটা পুরো নবাবের আন্ডারেই ছিল। নবাবের আন্ডারে বিভিন্ন দেওয়ান ছিল, সেই দেওয়ানরাই ওই সমস্ত কর তুলতো। এবার সেই দেওয়ানের কাজ কোম্পানি তার নিজের আন্ডারে নিয়ে নেয়। ক্লাইভ বলে যে এখন থেকে কর তোলার দায়িত্বে থাকবে ইংরেজরাই। তাহলে কি হলো? এই এলাহাবাদের সন্ধির মাধ্যমে ক্লাইভ বা ইংরেজ কোম্পানি বা ব্রিটিশ কোম্পানি বাংলা, বিহার আর উড়িষ্যা এই পুরো এরিয়ার দেওয়ানি অধিকারে নিয়ে নেয়, মানে কর তোলার দায়িত্ব নিয়ে নেয়। আর শাহ আলম দ্বিতীয়কে কি দায়িত্ব দেয় বা এই বাংলা, বিহার, উড়িষ্যার নবাবকে কি দায়িত্ব দেয়? তাদেরকে প্রশাসনিক কাজ সামলানোর দায়িত্ব দেয়। বলেন যে আপনি প্রশাসনের সব কাজ করবেন, তার জন্য যে পয়সা লাগবে সেটা আপনি আমার কাছ থেকে নিয়ে নেবেন। তার মানে বছরের শেষে ইংরেজদের কাছে বিশাল একটা অ্যামাউন্টের টাকা এসে জমা হলো। এবার ওই টাকাটা কি হবে? ওই টাকাটা সাম্রাজ্যের বিকাশের কাজে লাগবে। সাম্রাজ্যের বিভিন্ন যে কাজ, রাস্তা তৈরি করা, বাড়িঘর তৈরি করা বা অন্যান্য যে সমস্ত প্রশাসনিক কাজবাজ আছে বা কোনো স্থাপত্য তৈরি করতে হবে, সেই সমস্ত কাজের দায়িত্বে কে থাকবে? নবাব। আর নবাব হিসাব করে রাখবে যে আমার এই সাম্রাজ্যের কাজ করার জন্য কত টাকা লাগবে। ধরা হলো যে এক বছরে পুরো সাম্রাজ্য থেকে কর উঠলো 1 কোটি টাকা। এখন নবাব হিসাব করে দেখবে যে আমার সাম্রাজ্য চালানোর জন্য হয়তো খরচ হবে 45 লক্ষ টাকা। তাহলে নবাব ইংরেজদের কাছ থেকে ওই 45 লক্ষ টাকা চাইবে। ইংরেজরা তখন ওই 1 কোটি টাকার ভেতর থেকে 45 লাখ টাকা নবাবকে দিয়ে দেবে। নবাব ওই 45 লাখ টাকা নিয়ে তার সাম্রাজ্য চালাবে। এইরকম একটা সিস্টেম এই এলাহাবাদের সন্ধির পরে চালু হয়ে যায়। তাহলে এখানে যদি দেখা যায় যে এখানে 2 রকমের শক্তি কাজ করছে। নবাব কাজ করছে তার প্রশাসনিক ক্ষমতায়, মানে সমস্ত কাজবাজ করছে নবাব, আর টাকা তোলার ক্ষমতা রয়েছে ইংরেজদের, মানে টাকার ক্ষমতা রয়েছে ইংরেজদের। এবার এই বাংলা, বিহার, উড়িষ্যা এই 3 জায়গায় যেহেতু এই দুটো শক্তিরই কাজ চলছে, এই জন্য এই এলাহাবাদের সন্ধির পর এই যে কন্ডিশন, অর্থাৎ ট্যাক্স তোলা আর প্রশাসনিক কাজ, এই দুটো কাজকে বলা হয় দ্বৈত শাসন। ফলে এই এলাহাবাদের সন্ধির পরই এই 3 এরিয়াতে দ্বৈত শাসন শুরু হয়ে যায়। দ্বৈত শাসন বলতে তাহলে কি বোঝায়? প্রশাসনিক ক্ষমতা একজনের কাছে আর কর তোলার ক্ষমতা আর একজনের কাছে। যে কর তুলবে সে প্রশাসনের কাজ করবে না, যে প্রশাসনের কাজ করবে সে কর তুলবে না। এই 2 ধরনের কাজকে বলা হতো নিজামত আর দেওয়ানি কাজ। নিজামত কাজ মানে প্রশাসনের কাজ, আর দেওয়ানি কাজ মানে টাকা পয়সা তোলার কাজ। এই নিজামত কাজের ভেতর ছিল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মানে প্রশাসনিক কাজ, তার সাথে সাথে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, মানে যে সমস্ত নিয়ম কানুন বা আচার বিচার আছে সেইগুলোকে ফলো করানো। অন্যদিকে দেওয়ানির কাজ ছিল হচ্ছে ট্যাক্স তোলা আর তার সাথে সাথে নিয়ম কানুন তৈরি করা, মানে লেজিসলেটিভের কাজ। তার সাথে সাথে মিলিটারি এবং ফরেন অ্যাফেয়ার্স, মানে বৈদেশিক ব্যবসার সাথে কিভাবে সম্পর্ক করতে হবে বা সেনাবাহিনী কিভাবে ম্যানেজ করতে হবে সেই ক্ষমতাও ছিল এই ব্রিটিশ কোম্পানির কাছে। তো এই হচ্ছে ডুয়েল সিস্টেম বা দ্বৈত শাসন। এই দ্বৈত শাসনটা তাহলে শুরু হয় কবে? 1765 খ্রিস্টাব্দে। আর এই দ্বৈত শাসন 7 বছর ধরে চলে। 1765 থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দ্বৈত শাসন চলে। এই দ্বৈত শাসন চলার ফলে কোম্পানি তার প্রফিট প্রচুর পরিমাণে বাড়িয়ে নেয় এবং কোম্পানির ভেতরে প্রচুর করাপশন বা দুর্নীতি ঢুকে যায়। এবার ওই যে বললাম যে কর তোলার দায়িত্ব কোম্পানি নিজের আন্ডারে রেখে নেয়। এবার কোম্পানি তো সবাইকে আর চেনে না, সাম্রাজ্যের সবাইকে চেনে না, এই জন্য সাম্রাজ্যের একজন পরিচিত ব্যক্তিকে কোম্পানি কর তোলার দায়িত্বে রেখে দেন। বাংলার এই এরিয়াতে রাজা খান বলে একজন ব্যক্তিকে কোম্পানি কর তোলার দায়িত্ব দিয়ে দেন। এবার এই যে দ্বৈত শাসন বা ডুয়েল সিস্টেম, এর ফলে কিভাবে এই বাংলা বা বিহারের এই এরিয়াতে অবনতি ঘটলো বা এর ফলাফল কি হলো সেটা একটুখানি বলি। এই দ্বৈত শাসনের ফলে যে সমস্ত দেশীয় কোম্পানি, সেই দেশীয় কোম্পানি মাঠে মারা হয়ে যায়। তাদের ওপর করের বোঝা দিন দিন খালি বাড়তেই থাকে। এই সময় দেশীয় যে ব্যবসায়ী তাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হতো 40%, আর ব্রিটিশ কোম্পানি তাদের কাছ থেকে কর নেওয়া হতো 0%, খুব বড় জোর হলে 5%।
আসে। আর এর পাশাপাশি এই এরিয়াতে যে সমস্ত কৃষকরা ছিল সেই কৃষকদের ওপরেও করের পরিমাণ অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়। আর এই চলতে চলতে 1769 থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত এই এরিয়া খুবই দুর্যোগের ভেতর পড়ে। এই সময় বিভিন্ন এরিয়াতে খরা এবং বিভিন্ন এরিয়াতে বন্যার প্রভাব দেখা যায়, আর এর ফলে প্রচুর মানুষ মারা যায়। এই 3 বছরে এই এরিয়ার জনসংখ্যা প্রায় 30% মতন কমে যায়। আর এর পাশাপাশি এই এরিয়ার বাজেট কমিয়ে দেওয়া হয়। বাংলার এরিয়াতে প্রথমে বাজেট দেওয়া হতো প্রায় 90 লক্ষ থেকে 1 কোটি টাকা মতো, মানে প্রত্যেক বছর 1 কোটি টাকা মতো খরচা করার জন্য দেওয়া হতো। কিন্তু 2 বছর পরে গিয়েই সেই বাজেট কমিয়ে 56 লক্ষে টেনে আনা হয়। আর তার 1-2 বছর পর এই বাজেটকে আরো কমিয়ে দিয়ে 33 লক্ষ করা হয়, যেটা বাংলার ওই এরিয়া চালানোর জন্য খুবই অসম্ভব ছিল। এছাড়া এর আগে রবার্ট ক্লাইভ যখন ছিল তখন সে তো করাপশন করেছিল, কিন্তু এই ডুয়েল সিস্টেমের পরে দেখা যায় যে কোম্পানির বিভিন্ন লোকজন বা কোম্পানি নিজেই তার পার্সোনাল প্রফিট বেশি দেখছে। কোম্পানির তেমন প্রফিট হচ্ছে না, কিন্তু কোম্পানির যে সমস্ত লোকেরা রয়েছে তাদের অনেক গুণ মুনাফা হয়ে যাচ্ছে, তাদের প্রচুর প্রফিট হয়ে যাচ্ছে। লোকজন খুবই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে। এবার এই সমস্ত ঘটনার কথা ইংল্যান্ডে বসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ডিরেক্টর তিনি দেখছেন এবং তিনি চিন্তা করেন যে এইভাবে রেখে দিলে তো কোম্পানির লস, ভারতে কোম্পানির তো লস হবেই, আর ইংল্যান্ড থেকে এই যে কোম্পানি পরিচালনা করছে ইংল্যান্ডে এই কোম্পানিরও প্রচুর লস হয়ে যাবে। এই জন্যই 1772 খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে নতুন একজন ব্যক্তিকে ভারতে গভর্নর জেনারেল হিসেবে পাঠানো হয়, ওয়ারেন হেস্টিংস। 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস ভারতে গভর্নর জেনারেল হিসেবে আসে এবং এসে প্রথমেই এই ডুয়েল গভর্নমেন্ট বা দ্বৈত শাসনকে শেষ করে দেয়। আর তারপর আরো যে বিভিন্ন ডিসিশন নেন এবং তারপর 1773 খ্রিস্টাব্দে আসে পিটের ভারত শাসন আইন। তো এই সমস্ত জিনিস নিয়ে আমরা পরের ক্লাসে গিয়ে আলোচনা করব। সেটা এই বক্সার বা পলাশির যুদ্ধের বিষয়বস্তু না, বক্সারের যুদ্ধে টোটাল যা বিষয়বস্তু বা পলাশির যুদ্ধের যে বিষয়বস্তু ছিল সেটা এই পুরো কভার হলো। এবার বক্সারের যুদ্ধের পর এলাহাবাদের সন্ধির বিষয়টা আমি যদি আরেকটুখানি দেখি যে এলাহাবাদের সন্ধিতে কি হলো, শাহ আলম দ্বিতীয়কে এলাহাবাদের ওই কেল্লাতে পেনশন দিয়ে বসিয়ে দেওয়া হলো। তাহলে দিল্লি কন্ট্রোল করছিল কে? দিল্লি কন্ট্রোল করছিল ক্লাইভ, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখন দিল্লি শাসন করা মানে বলা যায় যে পুরো ভারত শাসন করা। আর ওই জন্যই বলা হয় যে পলাশির যুদ্ধের পর আমরা দেখেছিলাম যে বাংলার এই পুরো শাসন ব্রিটিশ কোম্পানির হাতে চলে গেছিল। ওই জন্যই বলা যায় যে পলাশির যুদ্ধের পর বাংলার এই এরিয়ার দখল বা নিয়ন্ত্রণ চলে আসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে, আর বক্সারের যুদ্ধের পর পুরো ভারতের নিয়ন্ত্রণ চলে আসে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। তো আশা করি এই পলাশি আর বক্সারের যুদ্ধ টোটাল বিষয়টা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, এই ভিডিওগুলো সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি।